আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। আপনাদের সাথে আছি আমি ফারজানা তানি। সংখ্যালঘুদের ওপর নির্যাতনের মিথ্যা অভিযোগ তুলে ভারতের গণমাধ্যমে দেয়া খুকুরানী বিশ্বাসের বক্তব্য সমালোচনার জন্ম দিয়েছে তার নিজ গ্রামে। তার মিথ্যাচারে বিস্ময় প্রকাশ করেছে স্বজন ও প্রতিবেশীরা। তাদের দাবি, বাংলাদেশে হিন্দু মুসলমান শান্তিপূর্ণভাবে বসবাস করছেন। এদিকে ভারতের সাংবাদিকরা তাকে দিয়ে মিথ্যা বলিয়েছে বলে অভিযোগ করেন খুকুরানী। নড়াইল থেকে মোস্তফা কামালের তথ্য ছবিতে আরো জানাচ্ছেন ইমরুল কায়েস। নড়াইল জেলায় থাকি, আমার নাম খুকুরানী বিশ্বাস। আমাদের পুজো অর্চনা করার কায়দা নেই, উলুধ্বনি দেওয়ার কায়দা নেই, শঙ্খ বাজানোর কায়দা নেই, ঢাক ঢোল বাজানোর সঙ্গে সঙ্গে আসিয়ে প্রতিবাদ বলে যে বন্ধ করো। ভারতের গণমাধ্যমের সামনে বক্তব্য দেয়া এই নারী নড়াইল জেলার খুকুরানী বিশ্বাস। অভিযোগ করেন, বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতন করা হচ্ছে, বাড়িঘরে থাকতে দেওয়া হচ্ছে না। অথচ খুকুরানীর নড়াইলের মাইসপাড়া ইউনিয়নের বোরামারা গ্রামে গিয়ে চোখে পড়ল ভিন্ন চিত্র। খুকুরানীর বক্তব্যে বোরামারা গ্রামে যে অশান্ত পরিবেশের বর্ণনা দেওয়া হয়েছে তার ছিটেফোঁটাও নেই। শান্ত নিরুদ্বেগ পরিবেশে চলছে পূজা অর্চনা, নারী পুরুষ ব্যস্ত ফসল তোলা সহ দৈনন্দিন গৃহস্থলীর কাজে, আর শিশুরা ভয় ভাবনাহীন আপন খেয়ালে খেলাধুলায় মেতে আছে। খুকুরানীর অভিযোগের লেশমাত্র নেই পুরো গ্রামে। গ্রামবাসী জানায়, পূর্বপুরুষের আমল থেকেই হিন্দু মুসলমান পরস্পর সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বসবাস করছেন। এরকম কোনো জিনিস ঘটেনি, এবং আমার এই গ্রামে মনে হয় 500 ঘর মুসলমান আছে, আর আমরা মাত্র 30 ঘর আছি। আমরা কোনো সময় কোনো সমস্যার মধ্যে নেই। আমরা কোনো অত্যাচারে খুব আমরা ভালো আছি। হিন্দু মুসলিম আমরা খুব নিজের ভাইয়ের মতো নাই আমরা বসত করছি। ভারতে যে যা বলেছে আমাদের বুড়ামারা গ্রামে এটা মোটে নাই। এদিকে খুকুরানীর মিথ্যা বক্তব্যে হতভম্ব পরিবার। মা যে কথাটা বলছে আসলে এটা খুবই দুঃখজনক, এবং এটা ইন্ডিয়ার যে মিডিয়া ছিল আমার যা ধারণা ওদের একটা চক্রান্ত, ঠিক আছে, যে কারণে আজকে এই মা আছে শিকার হয়েছেন। আসলে আমি সমস্ত এই দেশবাসীর কাছে এবং জাতির কাছে আমি মার পক্ষ থেকে মার এই কথার আমি ক্ষমা প্রার্থী, ঠিক আছে। আসলে এটা খুবই অন্যায়জনক একটা কথা, এটা কারোরই আসলে মেনে নেওয়ার কথা না। তারপর এটা আমার কাছে খুব খারাপ লাগছে, আমি এর জন্য দেশবাসীর কাছে ক্ষমা প্রার্থী। তবে এক ভিডিও বার্তায় খুকুরানী বিশ্বাস অভিযোগ করেন, ভারতের সাংবাদিকরা তাকে দিয়ে মিথ্যা বলিয়েছে। এগুলো আছে আমি যা বলতেছি এইগুলো তুমি এই জায়গায় বলবা সবাইকে। তার কথা না আমি যেটা না পারি আমি সেটা তো বলতে পারবো না। তার কাছে কি না তোমার বলতে হবে। তারপরে আমাকে বলতেছে এই বালি এই কাজগুলো করো করে ব্যাগটা আমার কাছে দেশে দিয়ে বলতেছে যে ব্যাগটা কাকে নাও নিয়ে এরকম বলি দাঁড়াবো, এই ব্যাগটা লুকাও, এই পার্স আছে, এই যে পার্স, এই পার্সটা এই জায়গায় রাখো। আর চারিপাশে পুলিশ টুলিশ রয়েছে, তারপরে সাংবাদিকরা রয়েছে। একদম আমার সামনে মুখের পরে দিয়ে সমস্ত মিছে কথা বানায় আমাকে বলতেছে। এইগুলো তো বলতে হবে। পাশে এইরকম পাশে সবাই এরকম পাশে রয়েছে, এই পাশে রয়েছে, এই পাশে রয়েছে, আর ওই ভয় দেখাচ্ছে আর বলতেছে কি যে এই কথাগুলো বলো, এই কথাগুলো বলো। আমি কাছে কি না আমার যে সমস্ত যা কোনোদিন হয়নি তা আমি বলতে পারবো না, তাই বলে বলতেছে কি না তুমি এই কথাগুলো বলো, মাসিমা তুমি এই কথাগুলো বলো। আমাকে বারবার এইগুলো বলতেছে। বলার পরে তারপরে রিকোয়েস্ট করে না শুনলে আমি কি মুখ সরাই নিচ্ছি, তা বলতেছে কি যে না মুখ দাও, সামনে আসো এরকম ভাবে আমার সঙ্গে বলতেছে। আর পিছন থেকে আমারে বলেছে কি যে এইগুলো বলো, ওইগুলো বলো, এই করে ওই করে, তোমার নাতিপুতি কি আছে। ইমরুল কায়েস, আরটিভি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার কামরুল মিয়া। একমাত্র উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে পুরো পরিবারে অনিশ্চয়তা দেখা দিয়েছে। 3 মাসেও সরকারি সহায়তা পায়নি তার পরিবার। এদিকে কামরুল হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি স্বজন ও এলাকাবাসীর। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি আজিজুর রহমান পায়েলের তথ্যচিত্রে আরো জানাচ্ছেন নাদিরা সুলতানা। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার গৌরনগর গ্রামের কৃষক নান্নু মিয়ার ছেলে কামরুল মিয়া স্থানীয় একটি মাদ্রাসায় প্রাথমিক শিক্ষা শেষে 2016 সালে জীবিকার সন্ধানে ঢাকায় আসেন। মিরপুর 10 নম্বরে ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন তিনি। 19 জুলাই ছাত্র জনতার আন্দোলনে যোগ দিয়ে পুলিশের গুলিতে নিহত হন কামরুল। স্বজনরা জানান, পরিবারের সচ্ছলতা আনতে বিদেশ যাওয়ার কথা ছিল তার, কিন্তু এর আগেই পরপারে পাড়ি জমায় সে। কামরুল নিহতের 3 মাসেও সরকারি সহায়তা পায়নি পরিবার। শেষ হয়ে দেওয়ার পর তার পরিবারের বার ধরার মতো কোনো লোক নেই, তাদের পরিবারের অবস্থা খুব করুণ। এরা তো অনেক গরিব, হেরা সাহায্য করার অনেক দরকার, বুঝলি, এরা তো চলবো কেমবে, চলতে পারে না।
একমাত্র উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে অনাহারে অর্ধাহারে দিন কাটছে পরিবারের সদস্যদের। এদিকে হত্যাকারীদের শাস্তি চান শহীদ পরিবারের সদস্যরা। সংসার চালাইতো, আমার বাপও বৃদ্ধ, ওনারও মাসে মাসে ওষুধ আনা লাগে, ঘরের খরচ আছে, বোন বিয়া দেওয়ার বাকি আছে, অনেক প্যারাশনের মধ্যে আছি। আমার 50,000 60,000 টাকা গেছে লাস্ট আনতে। এই পুত্রের লিগে আমি যা করছি, আমার 2 কানি হেলথ আমি বেচারে আমার পুত্র যে একটা উঁচু বুঝি, এই উঁচুটার কারণে ডাক্তার আমার লাগছে না। একটা ইঞ্জেকশন 1700-1800 করে একটা ইঞ্জেকশন দিচ্ছে, মা হেসো মা আছে বুঝলি। এই পুত্রের লিগে আমার দুঃখ আর কইতাম জায়গা পাই না, এর জগৎ আমি পাই না। বউ তাহলে তো কইতাম মানে দুঃখ মনে মনে চিন্তা ভাবনা করি বাবা নাম। কামরুল হত্যাকারীদের শাস্তিসহ দরিদ্র পরিবারটিকে সহায়তার দাবি জানিয়েছেন এলাকাবাসী। নাদিরা সুলতানা, RTV। নানা অনিয়ম অব্যবস্থাপনায় ব্যাহত হচ্ছে বরগুনার বেতাগী উপজেলা হাসপাতালের চিকিৎসা সেবা। অধিকাংশ সময় দপ্তরে থাকেন না হাসপাতালের প্রধান কর্মকর্তা। চিকিৎসক ও ওষুধ সংকটের কারণে প্রয়োজনীয় সেবা পাচ্ছেন না সাধারণ মানুষ। এ বিষয়ে ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর কথা বলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। বরগুনা থেকে তাওহিদুল ইসলাম শুভর পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন রেজওয়ান শরীফ। দক্ষিণাঞ্চলের উপকূলীয় জেলা বরগুনার প্রত্যন্ত এলাকা বেতাগী উপজেলা। মৎস্য ও কৃষির উপর নির্ভরশীল এ উপজেলার অধিকাংশ মানুষ নিম্ন আয়ের। এসব মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতে প্রতিষ্ঠা করা হয়েছে 50 শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। সাধারণ ও দরিদ্র মানুষের স্বাস্থ্যসেবার জন্য হাসপাতাল নির্মাণ করা হলেও কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণ হচ্ছে না। নানা অনিয়ম ও অব্যবস্থাপনার কারণে প্রয়োজনীয় সেবা থেকে বঞ্চিত হচ্ছে স্থানীয়রা। হাসপাতালে চিকিৎসক সহ রয়েছে তীব্র ওষুধ সংকট। এর মধ্যে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা অধিকাংশ সময় দপ্তরে থাকেন না, ফলে অনেক রোগীকে সেবা ছাড়াই ফিরে যেতে হচ্ছে। ডাক্তার নাই, মিটিং হয়ে গেছে, ফেরাহারে গিয়ে ওই প্যারাসিটামল দেয় 2টা আর গ্যাস্ট্রিকের ট্যাবলেট দেয় 2টা, জ্বরের ট্যাবলেট হ্যাঁ থাকে না। এরা ওষুধ ট্রাক ভরিয়ে নামায়, ওষুধ পাই না। অনেক যন্ত্র নষ্ট, এই কারণে অনেক কিছু করা হয় না, যেরকম রক্ত পরীক্ষা, বিভিন্ন রকমের পরীক্ষা এখানে করা হয় না। মেইন আমাদের ক্লিনিক এইসবগুলো এই রক্ত পরীক্ষাগুলো করানো হয় এবং ওখানে তো আমরা বেশি ভিজিট দিয়ে করানো হয়। আমরা মনে করেন যারা নিম্নবিত্তের ফ্যামিলির যারা লোক আছে, যারা রিস্কে চালায়, তারা আসে এখানে, কিন্তু তারা এর সুযোগ সুবিধা পায় না। ওষুধ মাঝে মাঝে অল্প কিছু পাই, আবার থাকতে বললেও দেয় না, কয় নাই। আর স্লিপে লিখে দেয়, স্লিপে লেখার পরে যে দোকান থেকে কিনে নিয়ে প্রায় পাওয়া যায় না, তার রুম প্রায় তালামারা থাকে। তারপর ঔষধ প্রায় পাই না, 2টা একটা পাই। জরুরি বিভাগে একজন ডাক্তার ছিল, হে কয়েক গেছে মিটিংয়ে গেছে, একজনই ডাক্তার। এত বড় মেডিকেলে একজন ডাক্তার। এখান দিয়ে দেশে গ্যাস্ট্রিকের 4-5টা ট্যাবলেট দিয়েছে, আর নাম আমি জানি না। 4টা ঔষধ বাইরে দিয়ে কিনে নিতে গেছে। হাসপাতাল প্রধানের অনুপস্থিতির কারণ জানতে চাইলে দায়িত্বরত এক কর্মকর্তা একটি দরখাস্ত দেখিয়ে জানান তিনি ছুটিতে আছেন, অথচ মুঠোফোনে ওই কর্মকর্তা বলেন তিনি ফিল্ড ওয়ার্ক করছেন। ছুটি দরখাস্ত সে রেখে গেছে, আমি এটা দিয়েছি, এর সাথে আমার কোনো কিছু না। আমি ফিল্ড ভিজিটে আছি, আমি ফিল্ডে আছি। এ বিষয়ে জেলা স্বাস্থ্য কর্মকর্তা বলেন এভাবে তার অনুপস্থিতি নিয়ম বহির্ভূত। আর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিয়মের বিষয়টি স্বীকার করে বলেন এ বিষয়ে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে। সিভিল সার্জন মহোদয় এটা অ্যাডমিট করেছে যে তিনি জানেন না বিষয়টি। তা বেতাগী উপজেলার ইউসিপিও হিসেবে ওনার আসলে কর্মস্থলে যদি না থাকে তাই সেটাই সিভিল সার্জন মহোদয়কে অবহিত করা উচিত। আমরাও বিষয়টি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে, আমার ডিসি স্যারের মাধ্যমে আমরা মিনিস্ট্রিতে অবহিত করব। আসলে এখানে স্বাস্থ্যসেবার যে বিঘ্ন ঘটছে এবং আসলে এখানের মানুষ যে স্বাস্থ্যসেবা বঞ্চিত হচ্ছে, এই বিষয়টি আমরা অবহিত করব। সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিয়ে কোনো রকম হেলাফেলা নয়, এমনটাই চাওয়া ভুক্তভোগী সহ স্থানীয়দের। রেজওয়ান শরীফ, RTV। রাজধানীর বাজারগুলোতে বড় সংকট বোতলজাত সয়াবিন তেলের। কিছু বাজারে সয়াবিন তেল হাওয়া হয়ে গেছে বলে অভিযোগ উঠছে। কারণ বাজারে ব্যবসায়ীরা বলছেন চাহিদার মাত্র 10% পাওয়া যাচ্ছে তেল। এদিকে নতুন দেশি আলু বিক্রি হচ্ছে 90 থেকে 100 টাকা, আর 5 টাকা কমে পুরনো আলু বিক্রি হচ্ছে 70 টাকা কেজি দরে। মানভেদে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 110 টাকা, আর ভারতীয় পেঁয়াজ 90 থেকে 95 টাকায়। আরও 2 টাকা কমে BR28 চাল বিক্রি হচ্ছে 54 থেকে 55 টাকায়। সরবরাহ বাড়লেও 50 টাকার ওপরে বিক্রি হচ্ছে বেশিরভাগ শীতের মৌসুমী সবজি। বাজার পরিস্থিতি জানাতে কারণ বাজার থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সেলিম মালিক এবং সাভার থেকে যুক্ত হবেন
জিয়াউর রহমান জিয়া। শুরুতেই চলে যাচ্ছি সেলিমের কাছে। সেলিম, একটু জানাবেন যে হঠাৎ করে বোতলজাত সয়াবিন তেল বাজার থেকে হাওয়া হয়ে যাওয়ার পেছনে যৌক্তিক কোনো কারণ পেয়েছেন কিনা, আর এই সংকটের শুরু হয়েছে আসলে কোথা থেকে? তারই বলা যেতে পারে আসলে তেলের বাজার এক ধরনের তেলেসমাতি কাণ্ড ঘটছে। আসলে সংকটটা যে কোথা থেকে শুরু হয়েছে আমি এটা জানার চেষ্টা করবো ব্যবসায়ীর কাছ থেকে। তবে একটা জিনিস জানিয়ে রাখি, সেটা হলো যে এই মুহূর্তে আমি রয়েছি রাজধানী কারওয়ান বাজারে, যেটি কিন্তু রাজধানীতে সবচেয়ে বড় বাজার বলা যেতে পারে। এই বাজারে যে তেলের সংকট, আমি অন্যান্য বাজারে খোঁজ নিয়ে জেনেছি যে অন্যান্য বাজারে তেল প্রায় হাওয়া হয়ে গিয়েছে। এবং এই বাজারে কি পরিস্থিতি আমি ব্যবসায়ীর সাথে কথা বলে জানার চেষ্টা করব। আপনি বলবেন যে কি পরিমাণ তেল পাওয়া যাচ্ছে, নাকি তেল হাওয়া হয়ে গেছে? আসলে তেল আমরা যা পরিমাণ পাইতাম দেখা যাচ্ছে 20% 10% তেল আসতেছে। 10 কার্টন তেলের অর্ডার দিলে 2 কার্টন দিচ্ছে, এবং ওটার সাথে সরিষার তেল নিতে হবে, পোলাও তেল নিতে হবে, আটা নিতে হবে। এভাবে ডিলার একবার সরবরাহ কমাই দিছে। এখন কালকে আমাদেরকে 10 লিটার 20 লিটার তেল দিছে, 5 লিটার সরিষার তেল দিছে, 1 বস্তা আটা দিছে। আজকে কোনো তেলে নাই বাজারে। আজকে আমরা সকাল থেকে তেল বিক্রি করতে পারতেছি না, সয়াবিন। আচ্ছা, এই কারণটা কি? কারণটা ডিলার বলতেছে কোম্পানি তেল দিচ্ছে না, সরবরাহ বন্ধ, কোম্পানির কাছে তেল নাই, ডিলার তেল পাচ্ছে না, এইভাবে বাজারও তেল আসতেছে না। আমাদেরকে প্রত্যেকটা দিন 20-30 লিটার তেল, কালকে দিছে 10 লিটার তেল। 10 লিটার তেল দিয়ে আমাকে দোকান চলবে। এখন আজকে কোনো সোয়াবিনই নাই বাজারে, এই অবস্থা। দাম কি বেড়েছে এর মধ্যে? দাম কোনো বাড়ে না, দাম আগের দামই আছে, কিন্তু সরবরাহ কমাই দিছে ডিলার কোম্পানি দুটোটাই। ধন্যবাদ। অর্থাৎ ডিলার পক্ষ থেকে কিন্তু আসলে তেলের যে সরবরাহ সেটি কিন্তু কমে দিয়েছে, এই কারণে তেলের এক ধরনের সংকট হয়েছে। এদিকে যদি আমি বাজারে অন্যান্য বিষয় বলি, যে চালের দাম কিন্তু এর মধ্যে কিছুটা কমেছে, বিশেষ করে বিআর 28 জাতের চাল, যেটি নতুন বাজারে আসতে শুরু করেছে, সেটি এই গত কয়েকদিনে 6 টাকা কমে এখন 56 টাকায়, 54 থেকে 56 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া সবজির বাজার যদি বলি, সবজি কিন্তু এর মধ্যে চলে এসেছে শীতকালীন সবজি, কিন্তু দামটা কিন্তু সেই প্রেক্ষিতে কমছে না। এখন দেখা যাচ্ছে যে 50 টাকার উপরে বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে, এবং কিছু সবজি শুধু ফুলকপি, বাঁধাকপি, শিম এবং মূলা, এইসব সবজি 50 টাকার নিচে আসে। বেশিরভাগ সবজি কিন্তু 100 টাকা ছুঁয়ে বলা যেতে পারে। এই মুহূর্তে আমাদের সাথে আরেকজন যুক্ত হচ্ছে, আমাদের সহকর্মী জিয়াউর রহমান জিয়া। তিনি সাভারে সবজির মাঠে রয়েছেন, তিনি সেখান থেকে জানাবেন যে আসলে শীতকালীন সবজির উৎপাদন কেমন হচ্ছে। সেলিম, আমি এই মুহূর্তে আছি সাভারের ঝাউচরে। এখানে একটি আসলে কৃষি নগরী বলা যায়, যে পুরো ঝাউচরে আসলে প্রত্যেকে কৃষির সাথে সম্পৃক্ত। তো আমরা যদি একটু বলি যে বেগুনের যে স্থানীয় কৃষকরা যে আজকে যে বেগুন বিক্রি করেছে, সেটি গোল বেগুনগুলো, সেগুলো 45 থেকে 50 টাকা কেজি বিক্রি করছে, যেগুলো আমরা স্থানীয় সাভারের অন্য বাজারে যেটি দেখেছি 80 টাকা বিক্রি হতে। এছাড়া আমরা দেখেছি যে লম্বা বেগুনগুলো, সেগুলো তারা 30, 35, 40 টাকা বিক্রি করছে, যেগুলো স্থানীয় বাজারে 60 টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া যদি আমরা লাউ ধরি, ভালো জাতের যে লাউগুলো আছে, সে লাউগুলো তারা 50 থেকে 60 টাকা দরে বিক্রি করেছে, এবং এগুলো স্থানীয় বাজারেই আমরা যে দেখি যে এই লাউগুলো আমরা 80 টাকা বা 100 টাকা দরে কিনছি। এছাড়া আমরা যদি বলি সিমের দাম তারা ভালো যে স্থানীয় জাতের ছোট আকারের সিমগুলো রয়েছে, সেই সিমগুলো তারা 80 টাকা 90 টাকা কেজি বিক্রি করছে। সেই সিমগুলো আমরা স্থানীয় বাজারে 100 টাকা বা তার কিছু বেশি বিক্রি হচ্ছে। তো আমরা যদি একজন কৃষকের সাথে কথা বলি যে আসলে বাজারে সবজির দাম তারা কেমন পাচ্ছে, এবং কোন সবজি তারা কি দামে বিক্রি করছে। আমরা আমাদের এই যে বেগুন 45 থেকে 50 টাকা বেচা কিনা হইতেছে ক্ষেতের তেনে, এর মধ্যে ধনিয়া পাতার আড়ি বেচা কিনা হইতেছে মানে কি যে 2-3 টাকা থেকে 5 টাকা। এরপরে ওই ফুলকপি 35-40 টাকা এরকম বেচা কিনা হইতেছে ক্ষেতের তেনে, কিন্তু বাজারে যায় মানে কি যে আমাদের নিয়ে বেশি বিক্রি করতে আছে। তাতে করে আপনার দাম কেমন পাচ্ছেন? আমাদের মানে কি কোনো উন্নয়ন হইতেছে না, মানে সবচেয়ে মানে কি কৃষকের মানে কি সারের দাম বেশি। সরকার কৃষকের সারের দাম কমাই দিলে তাহলে আমরা মানে কি যে জনগণে কম সস্তায় খাওয়াইতে পারবো। উৎপাদন মানে কি যে যাই আছে উৎপাদন ঠিক আছে, কিন্তু মানে কি আমাদের সারের দাম মানে কি যে বেশি। কৃষক যিনি বলছিলেন যে আসলে উৎপাদনটা যা আছে তাতে তারা সন্তুষ্ট, তবে সারের দামটা বেশি হওয়াতে আসলে সবজির দামটা তাদেরকে একটু বেশি দরে বিক্রি করতে হচ্ছে। তবে যে দরে তারা বিক্রি করছেন তাতেও তাদের ঠিক মতো পোষাচ্ছে না। তবে এই সবজিগুলো আমরা স্থানীয় বাজারেই দেখি যে যদি নিকটবর্তী বাজারে যাই সাভারেরই, সেগুলোতে 20 টাকা বা 25 টাকা দরে বেশি বিক্রি হচ্ছে। আসলে কৃষকের থেকে স্থানীয় 1 কিলোমিটার বা তার থেকে একটু দূরে গিয়েই সে সবজিগুলোর দাম 20 থেকে 25 টাকা বেড়ে যাচ্ছে। তো এই ছিল সাভারের বাজারের সর্বশেষ পরিস্থিতি। সেলিম এবং জিয়া, আপনাদের দুজনকে ধন্যবাদ।
1971 সালের 7 ডিসেম্বর দেশ জুড়ে চলছিল যুদ্ধের ঘোর ঘনঘটা। সবার মনে একটাই প্রশ্ন, এ যুদ্ধ আর কতদিন চলবে? শক্তিশালী পাকিস্তানি বাহিনীকে কি পরাজিত করতে পারবেন মুক্তিযোদ্ধারা? তবে নানা চড়াই উতরাই পেরিয়ে পাক হানাদার মুক্ত হয়ে লাল সবুজের নিশানা ওড়ায় বেশ কয়েকটি জেলা। বিস্তারিত ইমতিয়াজ আহমেদের রিপোর্টে। 7 ডিসেম্বর 1971 বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে গুরুত্বপূর্ণ ও ঘটনাবহুল এক দিন। সে সময় দিন যতই ঘনিয়ে আসছিল, মুক্তিযোদ্ধাদের অক্লান্ত চেষ্টা আর সাহসে স্বাধীন বাংলাদেশের স্বপ্ন ততই বাস্তব হতে থাকে। 1971 সালে এই দিনে প্রবাসী বাংলাদেশ সরকারের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম এক বেতার ভাষণে ঢাকা স্বাধীন হওয়ার পূর্বাভাস দেন। বলেন, বাংলাদেশ এখন দিবালোকের মতোই সত্য। হানাদার মুক্ত হয় সাতক্ষীরা, শেরপুর, চুয়াডাঙ্গা, বাগেরহাটের মোংলা, নেত্রকোনার কলমাকান্দা ও কেন্দুয়া, বরিশালের বাকেরগঞ্জ এবং সুনামগঞ্জের দিরাই উপজেলা। 71-এর 6 ডিসেম্বর রাত মুক্তিযোদ্ধাদের 3টি পৃথক দল 3 দিক থেকে এসে সাতক্ষীরা জেলাকে ঘিরে ফেলে। খবর পেয়ে পাক সেনারা তল্পিতল্পা গুটিয়ে স্থান ত্যাগ করে। ভোরের আলো ফোটার আগেই স্বাধীন হয় সাতক্ষীরা। আক্রমণের তীব্রতা বাড়লে পাক বাহিনী শেরপুর থেকে পিছু হটে জামালপুরের পিটিআই ক্যাম্পে গিয়ে আশ্রয় নেয়। হানাদার মুক্ত হয় শেরপুর। এদিন মুক্তিযোদ্ধাদের তুমুল প্রতিরোধের মুখে পড়ে হানাদার বাহিনী। রক্তক্ষয়ী যুদ্ধে পরাস্ত হয়ে চুয়াডাঙ্গা ছেড়ে পার্শ্ববর্তী কুষ্টিয়া ও ঝিনাইদহে পালিয়ে যায় পাক সেনারা। আর চুয়াডাঙ্গার আকাশে ওড়ে বিজয়ের কেতন। পাক হানাদারদের হটিয়ে মোংলা ও সুন্দরবন এলাকা মুক্ত করেন অঞ্চলটির বীর সেনারা। 7 ডিসেম্বর ভোরের দিকে স্বাধীনতাকামী বাংলার দামাল ছেলেরা নোয়াখালীর কোম্পানিগঞ্জে রাজাকার ক্যাম্প আক্রমণ করে পাক বাহিনীকে আত্মসমর্পণে বাধ্য করে। এদিন নেত্রকোনার কেন্দুয়া ও পার্শ্ববর্তী মদন উপজেলার বিভিন্ন স্থানে মুক্তিবাহিনীর সঙ্গে যুদ্ধে পরাস্ত হয়ে নিজেদের ঘাঁটি ত্যাগ করে পালিয়ে যায় হানাদার বাহিনী। একইভাবে হানাদার মুক্ত করে বরিশালের বাকেরগঞ্জ ও সুনামগঞ্জের দিরাই উপজেলায় ওড়ানো হয় লাল সবুজের পতাকা। ইমতিয়াজ আহমেদ, আরটিভি। শীতের তীব্রতা বাড়ছে উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায়। ঠান্ডা বাতাসে উত্তরের জেলা দিনাজপুরে শীত অনুভূত হচ্ছে। রাতে শুরু হয়ে ভোর পর্যন্ত থাকছে কুয়াশা। ভোর 6টার দিকে জেলায় 10.3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে দিনাজপুর আবহাওয়া অফিস। শীতজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছেন শিশু ও বয়স্করা। পঞ্চগড়ে ভোরে ঘন কুয়াশায় ঢেকে থাকে চারদিক। জরুরি প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের হচ্ছেন না। ভোর থেকে হেডলাইট চালিয়ে যানবাহন ধীর গতিতে চলছে। চুয়াডাঙ্গায় বিপাকে পড়েছেন খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ। ভোরে কুড়িগ্রামে ঘন কুয়াশায় চারপাশ ঢেকে থাকছে। কুয়াশার কারণে সড়কে হেডলাইট চালিয়ে চলাচল করছে যানবাহন। ব্যাহত হচ্ছে মানুষের স্বাভাবিক কাজকর্ম। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় 3 জনের মৃত্যু হয়েছে। এ সময় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 186 জন। এ নিয়ে চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে 517 জন এবং শনাক্ত রোগী বেড়ে দাঁড়িয়েছে 95,070 জনে। 6 ডিসেম্বর বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত 24 ঘন্টায় মারা যাওয়া 3 জনই ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের। এছাড়া হাসপাতালে নতুন ভর্তি রোগীদের মধ্যে বরিশাল বিভাগে 4, চট্টগ্রাম বিভাগে 5, ঢাকা বিভাগে 40। গত বছর দেশে 3,21,179 জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন। ডেঙ্গু পরিস্থিতি জানাতে বরিশালে আছেন সহকর্মী আরিফুল ইসলাম। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। আরিফ, শীত তো প্রায় চলেই আসলো, বেশ ভালো শীত পড়া শুরু করেছে বরিশালে। এর মধ্যে ডেঙ্গু পরিস্থিতির কোনো উন্নতি হয়েছে কিনা? জি তানি, ধন্যবাদ আপনাকে। আসলে যেমনটি আপনি বলছেন যে বরিশালে কিন্তু ডেঙ্গু প্রতিরোধে ব্যবস্থা
যাই গ্রহণ করা হচ্ছে তার চেয়ে কিন্তু আক্রান্তের সংখ্যা অনেকটাই বেশি। আপনাকে জানিয়ে রাখি, এখনো বরিশাল সরকারি হাসপাতাল কিন্তু 216 জনের মতো ভর্তি রয়েছে, আর এখন পর্যন্ত কিন্তু চলতি মৌসুমে আক্রান্ত হয়েছে প্রায় 82,000 মতো। তো এর মধ্যেই কিন্তু বরিশালে চলতি মৌসুমে গোটা জোনে স্বাস্থ্য অধিদপ্তর আমাদেরকে জানিয়েছেন যে প্রায় 57 জনের মতো মৃত্যুর ঘটনা ঘটেছে। তো আমি কিছুক্ষণ আগে কথা বলেছিলাম বরিশাল সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন বিভাগের যিনি রয়েছেন স্বপন, তার সাথে স্বপন আমাদেরকে জানিয়েছেন যে বরিশাল সিটি কর্পোরেশনে ইতিমধ্যে গত দুদিন আগেও মশক নিধনের যে কার্যক্রম সেটি আরো জোরালো ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং আরো 2 মাসের ঔষধ কিন্তু মজুত রাখা হচ্ছে। তবে এটি সিটি কর্পোরেশন বলছেন যে ইতিমধ্যে এখন পর্যন্ত কিন্তু 53 জনের মতো বরিশাল 30টি ওয়ার্ডে নিয়োজিত করেছে মশক নিধন কার্যক্রমের জন্য কর্মচারীদের, এবং তারা সকালে এবং বিকেলে রুটিন করে তারা মশক নিধন কার্যক্রমের জন্য হ্যান্ড স্প্রে এবং ফগার মেশিন ব্যবহার করছে। তো এই হচ্ছে সিটি কর্পোরেশনের বক্তব্য। তবে আমরা বাস্তবিক অর্থে যেটা দেখেছি সেটা হচ্ছে যে এখন পর্যন্ত বরিশাল শহর কিংবা বরিশালের শহরতলির অন্যান্য যে এলাকাগুলোতে সেখানে কিন্তু মশক নিধনে তেমন কোনো কার্যক্রম আমরা আসলে দৃশ্যমান দেখিনি। তবে কর্মকর্তারা যেটি বলছেন আর মাঠ পর্যায়ে অনেকটাই ফারাক রয়েছে। আরেকটি তথ্য আপনাকে জানিয়ে রাখি, আপনি জানবেন যে বরিশালের ড্রেনেজ ব্যবস্থাগুলোর আগেও জানিয়েছিলাম একদমই অরক্ষিত। সুতরাং ড্রেনেজ ব্যবস্থার দুর্বলতার কারণে কিন্তু এই এডিস মশার অনেকটাই জন্ম হয়। এ ব্যাপারে প্রতিরোধ গ্রহণ করবেন পরিচ্ছন্ন বিভাগের যিনি দায়িত্বে রয়েছেন ডক্টর মোহাম্মদ ইউসুফ আলী, তার সাথে কথা বলছেন। তিনি বলছেন যে ড্রেনেজ ব্যবস্থা আসলে পরিষ্কার করার জন্য খুব তোড়জোড় ব্যবস্থা চলছে। ধন্যবাদ আরিফ আপনাকে। নিশ্চয়ই পরবর্তী আবারও আপনার কাছ থেকে আরো কিছু তথ্য জানবো আমরা। খেলার খবর, সিরিজে ফেরার মিশনে 3 ম্যাচ টি-20 সিরিজের দ্বিতীয়টিতে আজ আয়ারল্যান্ড নারী দলের মুখোমুখি হবে বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচ শুরু দুপুর 2টায়। ওয়ানডে সিরিজে আয়ারল্যান্ডকে হোয়াইট ওয়াশ করলেও হার নিয়ে টি-20 সিরিজ শুরু করে টাইগার্সরা। সমতায় ফিরতে এই ম্যাচে জয়ের বিকল্প ভাবছে না নিগার সুলতানার দল। সকালের সংবাদ এই পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।